হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে বাণিজ্যিক কৃষি বা কমার্শিয়াল ফার্মিং সম্পর্কে আলোচনা করব। তাহলে দেখো, নামটা শুনলে আমরা বুঝতে পারছি যে বাণিজ্যিক কৃষি অর্থাৎ বাণিজ্যের উদ্দেশ্যে যে কৃষিকাজটা করা হয় সেটা হচ্ছে বাণিজ্যিক কৃষি। এক্ষেত্রে কৃষক কিন্তু নিজের চাহিদা পূরণের পাশাপাশি সে কিন্তু ব্যবসা বাণিজ্যের কাজেও কিন্তু এটাকে ব্যবহার করা হয়। এটাকে তোমার বলছে কমার্শিয়াল ফার্মিং। তো আমাদের প্রথমে যেটা জানতে হবে যে বাণিজ্যিক কৃষি কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি কী কী। তাহলে দেখো, বাণিজ্যিক কৃষি কোনটাকে বলছে আধুনিক পরিকাঠামোর উপর নির্ভর করে বিজ্ঞানসম্মতভাবে আধুনিক প্রযুক্তির সাহায্যে প্রধানত বাণিজ্যের উদ্দেশ্যে যে কৃষিকাজ করা হয় সেই মূলধন নির্ভর বৃহৎ আয়তন কৃষি ব্যবস্থাকে বাণিজ্যিক কৃষিকাজ বলা হয়। তাহলে এই হচ্ছে তোমার বাণিজ্যিক কৃষির তোমার ডেফিনেশন। এবার দেখো এর বৈশিষ্ট্য, বাণিজ্যিক কৃষির বৈশিষ্ট্য কি। প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কৃষি জমির আয়তন কিন্তু বিশাল। 2 নম্বর কি, এই কৃষি ব্যবস্থায় মূলধন নির্ভর এবং যন্ত্র নির্ভর। এই কৃষি ব্যবস্থায় প্রধানত একটি নির্দিষ্ট শস্যের বিশেষ আয়তনের উপর গুরুত্ব দেওয়া হয়, মানে একটাই মাত্র তোমার ফসলের কিন্তু বা শস্যের কিন্তু ব্যাপক হারে কিন্তু চাষাবাদ করা হয়। তারপর কি, এই কৃষি ব্যবস্থায় আন্তর্জাতিক বাণিজ্য গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। এই কৃষি ব্যবস্থায় কৃষকের মাথাপিছু উৎপাদনের পরিমাণ বেশি। এই কৃষিতে ভৌগোলিক পরিবেশ অনুযায়ী ফসল নির্বাচন করা হয়। এই কৃষি ব্যবস্থায় নিযুক্ত কৃষকেরা বাণিজ্যের উদ্দেশ্যেই ফসল উৎপাদন করে। আধুনিক কৃষি বিজ্ঞান নির্ভর এই কৃষি ব্যবস্থায় কৃষিকাজের জন্য খরচ কম হয়। এই কৃষি পদ্ধতি পুরোপুরি প্রকৃতি নির্ভর। তারপর দেখো, উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার, কীটনাশক, উন্নত সেচ ব্যবস্থা, আধুনিক সংরক্ষণ পদ্ধতি প্রভৃতি এই কৃষি ব্যবস্থায় ব্যবহৃত হয়। এই ধরনের কৃষিকাজের সঙ্গে যুক্ত কৃষকেরা প্রযুক্তির ব্যবহারে সুদক্ষ এবং বিজ্ঞানমনস্ক হয়। বছরের পর বছর একই শস্য চাষের ফলে মাটির উর্বরতা নষ্ট হয়, এটা কিন্তু একটা খারাপ দিক। ঠিক আছে, তারপরে কি আছে, এই কৃষি ব্যবস্থায় ফসলের কোনো ক্ষতি হলে বা আন্তর্জাতিক বাজারে চাহিদা হ্রাস পেলে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়। এই কৃষি ব্যবস্থায় কৃষকের পাশাপাশি বাণিজ্যিক পশুপালন ও পোলট্রি ফার্মিংও করা হয়। এই কৃষি ব্যবস্থায় আধুনিক পরিকল্পিত অর্থনীতির ফসল প্রয়োগ ঘটেছে। উদাহরণস্বরূপ বলা যায় পূর্বতন সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্র এবং সংযুক্ত খামার। তাহলে এই হচ্ছে তোমার বাণিজ্যিক কৃষির বা কমার্শিয়াল ফার্মিংয়ের বৈশিষ্ট্য। নেক্সট আমাদের কী কী জানতে হবে, বন্টন অর্থাৎ কোথায় কোথায় এই চাষ করা হয়ে থাকে। দেখো, বলছে যে অষ্টাদশ শতাব্দীতে এই কৃষি ব্যবস্থার প্রচলন শুরু হয়, কারণ শিল্প বিপ্লবের ফলে সমগ্র শিল্পের অর্থনীতিতে পরিবর্তন আসে। পাশাপাশি পরিবহন ব্যবস্থার উন্নতির ফলে ব্যবসা বাণিজ্যের বিস্তৃতি ঘটায়। লক্ষ লক্ষ শ্রমিকের খাদ্য সরবরাহের উদ্দেশ্যে জীবনধারণ ভিত্তিক কৃষি তোমার গড়ে ওঠে। এখানে তোমার কোন কোন জায়গাতে দেখো, অর্থাৎ আমাদের শিল্প বিপ্লবের সঙ্গে সঙ্গে কিন্তু এই বাণিজ্যিক কৃষিটার প্রচলনটা শুরু হয়, অর্থাৎ যন্ত্রের আবিষ্কারের সঙ্গে সঙ্গে বিশ্বের উন্নত দেশগুলিতে কিন্তু এই চাষটা করা হয়। আমেরিকা যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, ইউক্রেন, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড প্রভৃতি দেশে এই কৃষি ব্যবস্থা তোমার লক্ষ্য করা যায়। অর্থাৎ এরা যন্ত্র ব্যবহার করে বড় জমিতে ব্যাপক হারে তোমার চাষবাস করে থাকে। দেখতে পাচ্ছ এখানে ছবিটা যে গ্রিন কালারে দেওয়া আছে, এখানে তোমার এই উত্তর আমেরিকার এরকম অংশে, দক্ষিণ আমেরিকার এরকম অংশে এবং ইউরোপের তোমার এই অংশগুলোতে এবং অস্ট্রেলিয়ার এই পশ্চিম অংশে এবং এই দ্বীপগুলোতে মোটামুটি তোমার বাণিজ্যিক হারে তোমার কৃষিকাজ করা হচ্ছে। এগুলো প্রত্যেকটাই কিন্তু তোমার উন্নত দেশ। আমেরিকা উন্নত, ইউরোপ উন্নত, অস্ট্রেলিয়াটা যাই হোক এরকম জায়গাতে আছে এবং দক্ষিণ আমেরিকার এই জায়গাতে বাণিজ্যিক চাষ করা হচ্ছে। এরপর আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে সুবিধা এবং অসুবিধা। দেখো, এই যে কৃষি ব্যবস্থার এর কিছু সুবিধা আছে। কী কী সুবিধা আছে বলো তো? দীর্ঘদিন ধরে একই ফসল নির্দিষ্ট ভৌগোলিক পরিবেশে চাষ করার ফলে কৃষক সেই ফসল চাষে কিন্তু অভিজ্ঞ হয়ে ওঠে। অর্থাৎ যেহেতু একটা বিষয় নিয়ে ওরা সবসময় তোমার কাজ করছে, তাই তাদের অভিজ্ঞতাটা কিন্তু বেশি। এই কৃষি ব্যবস্থার প্রতিটি পর্যায়ে যন্ত্র নির্ভর হয়, কৃষককে কায়িক পরিশ্রম প্রায় করতে হয় না। এই কৃষি ব্যবস্থায় অতিরিক্ত মাত্রায় যন্ত্র নির্ভর হওয়ায় উৎপাদন ব্যয় কিন্তু কম হয়। উৎপাদন ব্যয় কম হয়, আন্তর্জাতিক বাজারে কৃষি পণ্যের দামও কম হয়। আর সবশেষে এই কৃষি ব্যবস্থায় কৃষিজোতের আয়তন বড় হওয়ায় আধুনিক প্রযুক্তি এবং ছোট এবং বড় এবং ভারী যন্ত্রপাতি সহজে ব্যবহার করা যায়। আর অসুবিধা কি আছে? অসুবিধা হচ্ছে, দেখো প্রথমেই কি, এই কৃষি ব্যবস্থায় প্রচুর জমি, যন্ত্রপাতি, আধুনিক প্রযুক্তি প্রভৃতির প্রয়োজন হওয়ায় প্রচুর মূলধন কিন্তু প্রয়োজন হয়। 2 নম্বর কি, এই কৃষি ব্যবস্থায় একটি মাত্র ফসল উৎপাদন নির্ভর হওয়ায় কোনো কারণে ফসল ক্ষতিগ্রস্ত হলে বা আন্তর্জাতিক বাজারে সেই ফসলের চাহিদা কমে গেলে কৃষক কিন্তু আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। 3 নম্বর কি, অতিরিক্ত মাত্রায় ফসল উৎপাদন এবং তার ফলে আন্তর্জাতিক বাজারে অতিরিক্ত যোগান, পণ্যের দাম হ্রাস করলে কৃষক
ক্ষতিগ্রস্ত হয়। একই জমিতে একই ফসল বারবার চাষ করার ফলে মাটির উর্বরতা নষ্ট হয়, ফলে উৎপাদনটা কিন্তু কম তোমার ব্যাহত হয়। বাণিজ্যিক কৃষি মূলত এক ফসলই হওয়ায় সেই ফসল চাষের নির্দিষ্ট মরশুম শেষ হলে কৃষকের আর কাজ থাকে না, অর্থাৎ এক্ষেত্রে মরশুমি বেকারত্ব দেখা যায়। এই কৃষি ব্যবস্থা অতিরিক্ত যন্ত্র নির্ভর হওয়ায় ফসল তোলার সময় কৃষি শ্রমিকের অভাব দেখা যায়। উৎপাদিত ফসল দ্রুত বাজারজাত করার জন্য উন্নত পরিবহন ব্যবস্থার কিন্তু প্রয়োজন হয়, অর্থাৎ যেখানে উন্নত পরিবহন ব্যবস্থা নেই সেখানে কিন্তু এই কৃষি ব্যবস্থা কিন্তু গড়ে তোলাটা অসুবিধাজনক। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে দেখো বাণিজ্যিক কৃষিকে যান্ত্রিক এবং রপ্তানি নির্ভর কৃষি বলছে কেন। তাহলে দেখো এটা আরও দুটো নামে পরিচিত, সেটা হচ্ছে যে যান্ত্রিক কৃষি এবং রপ্তানি নির্ভর কৃষি। কেন বলছে তার কারণ হচ্ছে দেখো এটাকে যান্ত্রিক কৃষি কারণ কি, এটা যন্ত্রের ব্যবহার বেশি, যার জন্য একে বলছে যান্ত্রিক কৃষি। বলছে জমির আকৃতি, বলছে এই কৃষিতে ব্যবহৃত কৃষি জমিগুলি বিশাল আকার, 300 থেকে প্রায় 400-800 হেক্টর পর্যন্ত হয়ে থাকে। এই বিশাল জমিকে কর্ষণ করা, তাতে জলসেচ করা, ফসল বোনা, সার কীটনাশক প্রয়োগ করা, ফসল সংগ্রহ করা প্রভৃতি কাজ শ্রম শক্তি বা পশু শক্তি দ্বারা সম্ভব নয়, তাই যন্ত্রের ব্যবহার আবশ্যিক। তাই এই কৃষিতে ট্রাক্টর, কম্বাইন্ড হারভেস্টার, পাওয়ার টিলার, রিপার, থ্রেসার, তারপরে উইনোয়িং পাখা প্রভৃতির মতো ভারী এবং বৃহদায়তন যন্ত্রপাতি সহজে ব্যবহার করা হয়। আর কি স্বল্প জনসংখ্যা, যে ব্যাপক এবং বাণিজ্যিক কৃষির দেশগুলিতে জমির তুলনায় জনসংখ্যা কম হয়, বিশালায়তন জমিতে চাষের কাজে প্রয়োজনীয় প্রচুর শ্রমিক পাওয়া যায় না, তাই এই ধরনের কৃষি যন্ত্র নির্ভর। আর কি মূলধন, বলছে সাধারণত নাতিশীতোষ্ণ উন্নত দেশগুলিতে এই কৃষির প্রচলন থাকায় কৃষিক্ষেত্রে মূল্যবান যন্ত্রপাতি ব্যবহারে মূলধনের অভাব হয় না। সুতরাং দেখা যাচ্ছে যে যন্ত্রের ব্যবহার ছাড়া ব্যাপক বা বাণিজ্যিক কৃষি সম্ভব নয়, তাই ব্যাপক বা বাণিজ্যিক কৃষিকে যান্ত্রিক কৃষিও বলা হয়। তাহলে এই হচ্ছে তোমার এর ব্যাখ্যা। এরপর দেখো বাণিজ্যিক কৃষি রপ্তানি নির্ভর কেন বলছে, তার কারণ হচ্ছে অধিক উৎপাদন। বলছে আধুনিক যন্ত্রপাতি প্রযুক্তি ব্যবহারে ব্যাপক কৃষিতে প্রচুর পরিমাণে ফসল উৎপাদিত হয়। জনসংখ্যার চাপ কম হওয়ায় স্থানীয় প্রয়োজন মেটানোর পর প্রচুর ফসল উদ্বৃত্ত থাকে। স্বাভাবিকভাবেই এই উদ্বৃত্ত ফসল বাজারে বিক্রির উদ্দেশ্যে রপ্তানি করা হয়। 2 নম্বর কি বাজারে চাহিদা, বলছে ব্যাপক কৃষিতে সাধারণত দেশীয় বা আন্তর্জাতিক বাজারে চাহিদার উপর নির্ভর করে বিশেষ ফসল উৎপাদন করা হয়। এই বাণিজ্যিক উদ্দেশ্যের কারণেই ব্যাপক কৃষি রপ্তানি নির্ভর। তারপর দেখো বৈদেশিক মুদ্রা অর্জন, বলছে এই কৃষিতে প্রচুর মূলধন বিনিয়োগ করে ফসল উৎপাদন করা হয়, তাই এই কৃষির প্রধান উদ্দেশ্যই হলো আন্তর্জাতিক বাজারে ফসল রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন। তারপর দেখো প্রচুর মূলধন বিনিয়োগ, বলছে ব্যাপক কৃষি ব্যবস্থায় বৃহৎ কৃষি জমিগুলিতে আধুনিক এবং ভারী যন্ত্রপাতির সহায়তায় আধুনিক কৃষি উপকরণ ব্যবহার করে বাণিজ্যিকভাবে তোমার ফসল উৎপাদন করা হয়, এর ফলে প্রচুর মূলধন বিনিয়োগ করা হয়ে থাকে। আর কি রপ্তানি নির্ভর ফসল চাষ, বলছে ব্যাপক কৃষি প্রণালীতে প্রধানত একটি মাত্র ফসল রপ্তানি বা বিক্রির জন্য উৎপাদিত হয়, যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, রাশিয়া প্রভৃতি দেশে ব্যাপক কৃষিতে উৎপন্ন গম এশিয়া, আফ্রিকা, ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হয়। এছাড়াও ইন্দোনেশিয়ার রবার, তারপরে ঘানার কোকো চাষ রপ্তানির উদ্দেশ্যে করা হয়ে থাকে। তাহলে এই হচ্ছে তোমার এর ব্যাখ্যা, যে কে রপ্তানি নির্ভর করা হয়ে থাকে কেন, বলে কেন। তারপর দেখো শ্রেণী বিভাগ করে বর্ণনা, অর্থাৎ এই তোমার বাণিজ্যিক কৃষিকে তোমার প্রধানত আবার 3টে ভাগে ভাগ করছে। কি কি ভাগে ভাগ করছে দেখো, এটা 1 নম্বর হচ্ছে ব্যাপক বাণিজ্যিক কৃষি, 2 নম্বর হচ্ছে বাগিচা কৃষি, আর বাজার ভিত্তিক উদ্যান কৃষি। এই 3টে ভাগে তোমার এটাকে ভাগ করা হয়। এবার প্রথমে ব্যাপক বাণিজ্যিক কৃষি কোনটাকে বলছে, ব্যাপক কৃষি এমন একটি পদ্ধতি যাতে অপেক্ষাকৃত বৃহদায়তন জমি ন্যূনতম মূলধন এবং শ্রমের সাহায্যে চাষ করা হয়। ব্যাপক কৃষি পদ্ধতি সেই অঞ্চলে অনুষ্ঠিত হয় যেখানে খাদ্য অথবা কৃষিজাত দ্রব্যের চাহিদা অপেক্ষাকৃত কম। এই অর্থে কম যে ওইসব অঞ্চলে জনসংখ্যার তুলনায় কৃষিযোগ্য জমির পরিমাণ রয়েছে। অধিক মূলধন প্রয়োগ এবং শ্রমিকের অভাবে কৃষি যান্ত্রিকীকরণ এই কৃষি পদ্ধতির বৈশিষ্ট্য। এবার দেখো এই পদ্ধতিটা কোথায় কোথায় দেখতে পাওয়া যায় ব্যাপক বাণিজ্যিক কৃষি। প্রথমে হচ্ছে তোমার উত্তর আমেরিকার বাসন্তী গম বলয়। উত্তর আমেরিকার যা কেন্দ্রীভূত হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের উত্তরে ডাকোটা, মন্টানা, মিনেসোটা, কানাডায় ম্যানিটোবা, তারপরে সাসকোয়াচু, আলবার্টায়। আর আমেরিকা যুক্তরাষ্ট্রের কঠিন শীতকালীন গম বলয় যেমন ওয়াশিংটন, মন্টানা, তারপরে উত্তর ডাকোটা, নেব্রাস্কা, কানসাস, ওকালহামা, টেক্সাস রাজ্যগুলিতে। আর্জেন্টিনার গম বলয় দক্ষিণ আমেরিকার পম্পাস তৃণভূমি অঞ্চলে বিস্তৃত। তারপর দেখো মারি ডার্লিং অববাহিকা এবং দক্ষিণ পশ্চিম অস্ট্রেলিয়া, ইউক্রেন এবং পশ্চিম রাশিয়ার দক্ষিণাংশ, ইউরোপীয় রাশিয়া এবং পশ্চিম সাইবেরিয়া পর্যন্ত এই অঞ্চল বিস্তৃত। তাহলে এই হচ্ছে তোমার এর বন্টন। এবার দেখো এর বৈশিষ্ট্য কী কী আছে তোমার ব্যাপক বাণিজ্যিক কৃষির। প্রাকৃতিক বৈশিষ্ট্য কি, এখানে বৃষ্টিপাত দরকার 50 থেকে 100 সেন্টিমিটার, উষ্ণতা দরকার তোমার 12 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস,
মৃত্তিকা তোমার চার্নোজেন প্রকৃতির মৃত্তিকার প্রয়োজন হয়। ভূপ্রকৃতি বলছে জল নিকাশি সুবিধাযুক্ত বিস্তীর্ণ সামান্য ঢালযুক্ত তরঙ্গায়িত সমভূমিতে যন্ত্রের ব্যবহারের সুবিধা হয়। এই হচ্ছে তোমার এবং কৃষি ক্ষেত্রে যাতায়াতেও অসুবিধা ঘটে না। এবার দেখো কারিগরি এবং অর্থনৈতিক বৈশিষ্ট্য কি, প্রথমে হচ্ছে সুলভ জমি প্রয়োজন, তার 2 নম্বর ব্যয়বহুল শ্রমিক বলছে এই অঞ্চলে প্রতিটি শ্রমিকেরই যথেষ্ট পরিমাণ জমি থাকায় জীবনযাত্রার মান উন্নত, ফলে শ্রমিকের মজুরি বেশি। যান্ত্রিকীকরণ অর্থাৎ যন্ত্রের ব্যবহার বেশি। এক ফসলের উপর প্রাধান্য অর্থাৎ একটা নির্দিষ্ট ফসলকেই কিন্তু এখানে চাষবাস করা হয়। উৎপাদনের উদ্দেশ্য বলছে জনবহুল অঞ্চলগুলিতে যেখানে প্রগাঢ় কৃষি অনিবার্য কারণেই জীবিকা সত্তা ভিত্তিক হয়েছে, সেখানে জনবিরল অঞ্চলে অবস্থিত ব্যাপক কৃষির প্রাধান্য লক্ষ্য করে রপ্তানি বা বাণিজ্য, এতে উদ্বৃত্ত ফসলের সুরাহা হয় এবং একই সঙ্গে কৃষকের আর্থিক মুনাফা হয়ে থাকে। বৈচিত্র্যহীনতা অর্থাৎ এখানে কিন্তু একটা ফসলেরই চাষ করা হয়ে থাকে, যার জন্য বৈচিত্র্যহীন। তারপর দেখো কৃষি জমির মালিকানা বলছে বর্তমানে ব্যাপক কৃষি অঞ্চলের সর্বত্রই জমির ব্যক্তিগত মালিকানা স্বীকৃত, সকলেরই উল্লেখযোগ্য পরিমাণে জমি থাকায় নিবিড় কৃষির ন্যায় উদ্বৃত্ত শ্রমশক্তি বা ছদ্ম বেকারত্বের প্রশ্নটি কিন্তু এখানে নেই। তারপর জনপ্রতি অধিক উৎপাদনে বিশেষীকরণ অর্থাৎ বছরের পর বছর একই ফসলের চাষ করার ফলে দক্ষ কৃষকগণ এই শস্যের চাষে বিশেষজ্ঞ হয়ে ওঠে। আর ব্যক্তিগত খামার বলছে ব্যক্তিগত বিশাল বিশাল খামারে ব্যাপক কৃষি ব্যবস্থা পরিচালিত হয়। তাহলে এই হচ্ছে তোমার কারিগরি বৈশিষ্ট্য এবং আধুনিক কৃষি ব্যবস্থা। জীবিকা হিসেবে কৃষির গুরুত্ব হ্রাস অর্থাৎ এখানে যেহেতু তোমার ব্যাপক শিল্পোন্নতি এবং শিল্পক্ষেত্রে উন্নত মজুরি দেশের শ্রমশক্তিকে আকৃষ্ট করে, এই অঞ্চলের সমগ্র জনসংখ্যার 5% বা তারও কম জনসাধারণ জীবিকা কিন্তু কৃষি হয়। সেখানে নিবিড় কৃষি অঞ্চলের প্রায় 2/3 লোকের জীবিকা হচ্ছে কৃষিকার্য। দ্রুত পরিবহন বলছে খামার এবং বাজারের মধ্যে দূরত্ব সত্ত্বেও দ্রুত এবং উন্নত পরিবহন ব্যবস্থা এই কৃষির বৈশিষ্ট্য। আর অন্যান্যের মধ্যে কি আছে, সর্বদাই উদ্বৃত্ত উৎপন্ন হয়, কীট পতঙ্গের আক্রমণ বিস্তীর্ণ অঞ্চলে ফসলহানির সম্ভাবনা থাকে এবং বিশ্ব বাণিজ্যে মন্দার উৎপাদনে প্রভাবিত করে। সংগ্রহ এবং বিক্রয় মূল্য দক্ষ সরকারি নীতি দ্বারা প্রভাবিত হয়। আর সামাজিক পরিবেশের কী কী বৈশিষ্ট্য আছে, নবীন কৃষি ব্যবস্থা অর্থাৎ এই কৃষি ব্যবস্থা তোমার শিল্প বিপ্লবের পর থেকে শুরু হয়েছে। মানুষ জমি অনুপাতটা কি বলছে জনবিরল সমতল অঞ্চলে গড়ে ওঠা এই কৃষি ব্যবস্থায় জনসংখ্যার বৃদ্ধির হার কম বলে এখানেও জনপ্রতি জমির প্রাপ্যতা যথেষ্ট বেশি, ফলে কৃষকের আয় এখানে বেশি হয়। দৈনন্দিন খাদ্যাভ্যাস বলছে গমজাত খাদ্য এবং বিস্তীর্ণ তীরাঞ্চলে পালিত পশুর মাংস খাদ্য তালিকায় থাকে এবং সচ্ছল এবং সুশিক্ষিত সমাজ এবং আধুনিক সমাজ বলছে যান্ত্রিকীকরণ কেবল কৃষিতেই নয়, ঢুকে পড়েছে সমাজ সংসারে গৃহস্থালির কাজে। আমোদ উপকরণে প্রায় প্রতিটি কৃষকেরই নিজস্ব টিভি, ফোন, গাড়ি, বাড়ি কিন্তু রয়েছে। এবার পরে যেটা তাহলে এই গেল তোমার বাণিজ্যিক কৃষির তোমার বৈশিষ্ট্য। এরপর দেখো যেটা আছে সেটা হচ্ছে তোমার একটা শ্রেণী বিভাগ কিন্তু আমরা আলোচনা করলাম। এরপর ব্যাপক বাণিজ্যিক কৃষি এবং বাগিচা কৃষি। এবার ব্যাপক বাণিজ্যিক কৃষির যেটা হলো, এরপরে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে তোমার বাগিচা কৃষি সম্পর্কে। তো বাগিচা কৃষি কোনটাকে বলছে, তো এখানে দেখো যে জিনিসটা আছে আমাদের ব্যাপক বাণিজ্যিক কৃষি যেটা হয় সেখানে কিন্তু গম চাষটা আমাদেরকে উদাহরণ হিসাবে ব্যবহার করতে হবে। তাহলে প্রগাঢ় জীবিকা সত্তা ভিত্তিক কৃষির ক্ষেত্রে তোমার ধানটা জেনেছি। এবার আমরা তোমার ব্যাপক বাণিজ্যিক কৃষির ক্ষেত্রে আমরা তোমার বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু গমটাই বেশি চাষ করা হয়ে থাকে। তাহলে গম কি বলছে, ব্যাপক কৃষি প্রধানত ফসল নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের আদর্শ ফসল। গম চাষ মোটামুটি উত্তর গোলার্ধে 20 ডিগ্রি থেকে 60 ডিগ্রি উত্তর অক্ষরেখা এবং দক্ষিণ গোলার্ধে 20 থেকে 45 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে সীমাবদ্ধ। এই জলবায়ু কি উষ্ণতা লাগে তোমার 14 ডিগ্রি সেন্টিগ্রেড এবং বৃষ্টিপাত লাগে তোমার 50 থেকে 100 সেন্টিমিটার। ঠিক আছে। মৃত্তিকা বলছে উর্বর ভারী দোআঁশ প্রকৃতির মাটি কিন্তু গম চাষের পক্ষে উপযোগী। এছাড়া তোমার পলল মিশ্রিত মৃত্তিকায় জৈব পদার্থে সমৃদ্ধ কৃষ্ণ মৃত্তিকায়ও গম চাষ ভালো হয়। ভূমিরূপ বলছে ভালো নিকাশি ব্যবস্থাযুক্ত সামান্য ঢাল বিশিষ্ট জমি গম চাষের পক্ষে উপযুক্ত। এটা ধানের মতোই। ঠিক আছে। শ্রমিক বলছে জমি কর্ষণ, বীজ বপন, শস্য বর্তনের অধিকাংশ কাজই বাণিজ্যিক গম চাষের যন্ত্রের সাহায্যে হয় বলে শ্রমিকের প্রয়োজন খুব কম হয়। তবে ঘনবসতিপূর্ণ অঞ্চলে গম চাষে শ্রমিকের সাহায্য বেশি নেওয়া হয়। চাহিদা বা বাজার বলছে বাণিজ্যিক ফসল হওয়ায় উৎপাদন অঞ্চলের চাহিদা ব্যতি রেখে অন্যত্র দেশে এবং বিদেশে উক্ত পণ্যের চাহিদা বা বাজার সৃষ্টি শস্য উৎপাদনের তোমার উৎসাহিত করে। এই হলো তোমার। এবার তো গমের উৎপাদন সব থেকে বেশি হয়ে থাকে তোমার চীনে। ঠিক আছে। এটা 2023-24 পরিসংখ্যান। চীনে হচ্ছে তোমার 13.66। তারপরে আছে ভারত যেখানে 11.06,
6, রাশিয়া হচ্ছে তৃতীয় স্থানে 9.10, আমেরিকা যুক্তরাষ্ট্র চতুর্থ স্থানে 4.93, এরপর আছে তোমার অস্ট্রেলিয়া, কানাডা এবং ইউক্রেন। ঠিক আছে, এরপরে তোমাদের যে জিনিসটা জানতে হবে সবুজ বিপ্লব। দেখো এই সবুজ বিপ্লব কিন্তু তোমার এই গম উৎপাদনের সঙ্গেই যুক্ত, অর্থাৎ গমের উৎপাদনের মাধ্যমে কিন্তু সবুজ বিপ্লবটা শুরু হয়। তো বলছে উচ্চ ফলনশীল বীজ, উপযুক্ত সার, কীটনাশক ব্যবহার, জলসেচের সম্প্রসারণ ঘটিয়ে ফসল উৎপাদনে বিপুল বৃদ্ধি প্রকল্পকে সবুজ বিপ্লব বলা হয়। পৃথিবীর বিচারে নরম্যান বোরলগ আমেরিকান বিজ্ঞানী এবং ভারতে ডক্টর স্বামীনাথনকে সবুজ বিপ্লবের জনক বলা হয়। সবুজ বিপ্লবের ফলে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ভারতে গম উৎপাদন প্রভূত অগ্রগতি ঘটে। দেখো এই তোমার সবুজ বিপ্লবটা গম থেকে শুরু হলো, এখন কিন্তু সমস্ত শস্যের উপরে এর প্রভাব বিস্তার শুরু হয়েছে এবং এই গম উৎপাদনটা তোমার পাঞ্জাব থেকে শুরু হয়, অর্থাৎ ভারতের পাঞ্জাবে গম উৎপাদনের মাধ্যমে কিন্তু সবুজ বিপ্লবের সূচনা হয়ে থাকে। এবার দেখো বাণিজ্য, বলছে আন্তর্জাতিক বাণিজ্যে খাদ্যশস্য হিসাবে গম তোমার শ্রেষ্ঠ স্থান অধিকার করে। পৃথিবীর মোট উৎপন্ন গমের 20% বিশ্ব বাণিজ্যে আসে। শ্রেষ্ঠ রপ্তানিকারক দেশগুলির মধ্যে রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, ইউক্রেন, আর্জেন্টিনা। আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ। আমেরিকা আমদানিকারক দেশগুলির মধ্যে রয়েছে তোমার চীন, রাশিয়া, মিশর, জাপান প্রভৃতি। এবার দেখো এটা গেল তোমার গম সম্পর্কে আলোচনা। তাহলে এটার সঙ্গে আমাদের প্রথম যে ভাগটা আছে অর্থাৎ ব্যাপক বাণিজ্যিক কৃষি, এটা আমরা আলোচনা করলাম। এরপরে যেটা আছে বাগিচা কৃষি কোনটাকে বলছে। বাগিচা কৃষি, দেখো বাগিচা কৃষি কিন্তু প্রায় সর্বত্রই করা হয়ে থাকে অল্প অল্প করে, যার জন্য দেখো পুরো পৃথিবীকে কিন্তু সবুজ করে দেওয়া হয়েছে। তাহলে বাগিচা কৃষি কোনটাকে বলছে? বলছে যে বাণিজ্যিকভাবে বৈদেশিক মূলধন এবং সংগ্রহের সহায়তায় প্রধানত দেশীয় শ্রমশক্তির সাহায্যে যে কৃষি ব্যবস্থা গড়ে উঠেছে তাকে বলছে তোমার বাগিচা কৃষি। হ্যাঁ, এর ঐতিহাসিক পটভূমি কি বলছে? ক্রান্তীয় অঞ্চলের পরিবেশে উৎপাদনের উপযোগী অথচ নাতিশীতোষ্ণ ইউরোপ আমেরিকা সংশ্লিষ্ট পণ্যের বাজার আছে। এরূপ ফসল উৎপাদনে ঔপনিবেশিক বণিকগণ তোমার মূলধন নিবেশ করে। এরূপ ঐতিহাসিক পটভূমিকায় গড়ে উঠলেও বাগিচা কৃষি এখন একটি ফসল বাণিজ্যিক কৃষি বলেও বিবেচিত হয়। তাহলে এটা আমার যেটা বক্তব্য, যেমন চা ধরো আমাদের উৎপাদন হয় আমাদের অঞ্চলে, কিন্তু সেটা ভোগ করে বাবুরা, অর্থাৎ তোমার এইরকমই একটা উদ্দেশ্য, অর্থাৎ ঔপনিবেশিক বণিকগণ। তা একজন তোমার একটা সম্প্রদায় তোমার এখানে মূলধন বিনিয়োগ করে, একটা সম্প্রদায় উৎপাদন করে এবং একটা সম্প্রদায় এটাকে ভোগ করে। অবস্থান কোন কোন জায়গায় আছে? ওই যে বাগিচা পদ্ধতিতে চাষের সূচনা পশ্চিম আফ্রিকার গিনি উপসাগরে উপকূল ভাগে শুরু হলেও এটি উত্তর পূর্ব ব্রাজিলেই প্রথম সাফল্যের সঙ্গে চাষ করা হয়। পরে এই পদ্ধতিতে কৃষিকার্য উত্তর আমেরিকার মূল ভূখণ্ডে, এশিয়া, আফ্রিকায় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠা লাভ করে। এবার দেখো এর বৈশিষ্ট্য কী আছে। প্রথমে জলবায়ু দরকার, তোমার উষ্ণতা হচ্ছে তোমার 27 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টিপাত 150 থেকে 250 সেন্টিমিটার। মৃত্তিকা বোঝে দোআঁশ প্রকৃতির মৃত্তিকা দরকার হয়। ভূপ্রকৃতি বোঝে জল নিকাশি সুবিধার জন্য তরঙ্গায়িত সমভূমি এবং অনুরূপ সুবিধাযুক্ত পলল সমৃদ্ধ নিম্নভূমি বাগিচা চাষে গড়ে ওঠে। কফি, চা ব্যতীত অন্যান্য ক্ষেত্রে প্রধানত সমভূমিতেই বাগিচা কৃষি গড়ে ওঠে। তাহলে এই দুটো, কফি এবং চা, এই দুটো শুধুমাত্র পার্বত্য অঞ্চলে গড়ে ওঠে, বাকিগুলো সবই কিন্তু তোমার সমভূমি অঞ্চলে কিন্তু গড়ে ওঠে। এবার অপ্রাকৃতিক বৈশিষ্ট্য কি? বিশ্বসীকরণ, বলছে অধিকাংশ ক্ষেত্রে কৃষিকার্য একটি মাত্র ফসল উৎপাদনের দিকে মনোনিবেশ করা হয়। এজন্য বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বাগিচায় কোথাও রবার, কোথাও কফি, কোথাও চা, কোথাও কোকো, কোথাও কলা, আনারস ইত্যাদি যে একটি ফসল বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয়। প্রতিটি ফসলের ক্ষেত্রে আঞ্চলিক বিশ্বসীকরণ দেখা যায়। যেমন তোমার পশ্চিম গোলার্ধে কফি, তারপর সুদূর প্রাচ্যে চা, যেমন ভারত, তোমার শ্রীলঙ্কা, চীন, জাপান প্রভৃতি। মধ্য এবং পশ্চিম আফ্রিকাতে ঘানা, তারপরে তোমার আইভরি কোস্ট, নাইজেরিয়া, হ্যাঁ, আর দক্ষিণ পূর্ব এশিয়ায় তোমার রবার চাষ করা হয়, এটা যেমন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি। আর 2 নম্বর কী হচ্ছে? মানুষের শ্রম, অর্থাৎ মানুষের কায়িক শ্রম নির্ভরতা বাগিচা কৃষির অন্যতম প্রধান বৈশিষ্ট্য, অর্থাৎ এটা কিন্তু তোমার কায়িক শ্রমের মাধ্যমে করা হয়ে থাকে। বৃক্ষরোপণ, পরিচর্যা, ফসল সংগ্রহ, বাজারজাতকরণের জন্য প্রচুর পরিমাণে মানুষের শ্রমের প্রয়োজন হয়। মানুষের শ্রম শক্তির প্রয়োজনের সঙ্গে সঙ্গে কয়েক প্রকার তোমার হস্তচালিত যন্ত্র এবং ব্যবহার করা হয়। সাংগঠনিক উদ্যোগ, বলছে সাংগঠনিক উদ্যোগ বাগিচা কৃষি ব্যবস্থার একটি বিশেষ তোমার বৈশিষ্ট্য, অর্থাৎ তারা কিন্তু সংগঠন, যেমন তোমার আমাদের নর্থ বেঙ্গলে চা শ্রমিকদের সংগঠন, হ্যাঁ, এটাকে বলতে চাইছে। তারপর দেখো অতিরিক্ত জমি সংগ্রহ, বলছে এই ধরনের বাগিচায় উপযুক্ত আয়তনের অতিরিক্ত জমি সংগ্রহ করে রাখা হয়, যাতে বাগিচায় জমির অংশবিশেষের উর্বরতা হ্রাস পেলে পরিপূরক ব্যবস্থা হিসাবে সংরক্ষিত জমিতে চাষ করা হয়। মূলধন, বলছে অধিকাংশ ক্ষেত্রে বাগিচা গড়ে তুলতে বা এর উন্নয়নে বিদেশি পুঁজির, বিশেষত ইউরোপ এবং উত্তর আমেরিকা বিনিয়োগ দেখা যায়। পরিবহন, উন্নত পরিবহন ব্যবস্থা দরকার হয়। তারপর দেখো চাহিদা এবং বাজার, বলছে বাগিচা অঞ্চলগুলির সঙ্গে বাণিজ্যিক কারণে অনিবার্যভাবে বহির্বিশ্ব, বিশেষত উত্তর আমেরিকা, ইউরোপের দেশসমূহ ঘনিষ্ঠভাবে যোগাযোগ রয়েছে। আধুনিক প্রযুক্তি, বলছে ইউরোপ, উত্তর আমেরিকা ছাড়াও
উন্নত দেশগুলি থেকে ক্রান্তীয় অঞ্চলের বাগিচাগুলি মূলধন, কৃষি যন্ত্রপাতি, সার, কীটনাশক, পরিবহন এবং অন্যান্য আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রযুক্তির ব্যবহারে সহায়তা করেছে। তারপর নিও প্ল্যান্টেশন বা নববাগিচা, এটা কি বলছে হচ্ছে প্রথাগত বাগিচা ছাড়াও বিকাশশীল বাজারের পরিবর্তনশীল চাহিদার দিকে লক্ষ্য রেখে নব বাগিচা গড়ে উঠেছে। প্রথাগত বাগিচা ফসলের বাইরে ফসল, মশলাপাতি ইত্যাদির উৎপাদনে গুরুত্ব নেওয়া হয় নববাগিচায়। খামারের আয়তন অর্থাৎ তোমার আয়তন বিশালাকার হয়। নিবিড় এবং ব্যাপক কৃষির সংমিশ্রণ। প্রব্রজন বলছে একসময় বহিরাগত শ্রমিকদের আগমনে এই কৃষিকাজ গড়ে উঠেছিল। শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশগুলিতে এই উদ্যোগও শুরু হয়েছিল ক্রান্তীয় অঞ্চলের বহিরাগত বণিকদের দ্বারা। অর্থাৎ আমাদের ভারতে যে চা চাষ হয় এটা কিন্তু ইংরেজরা শুরু করেছিল, এই কথাটাই বলতে চাইছে। প্রথাগত কৃষির সংঘাত বলছে বাগিচা কৃষির সম্প্রসারণের অর্থ প্রথাগত কৃষির সংকোচন, এটি স্থানীয় অর্থনীতিকে প্রভাবিত করে। বিজ্ঞানসম্মত পরিচালনা, অত্যধিক বাজার নির্ভরতা, অর্থাৎ কৃষক নিজের জন্য কিন্তু তোমার চাষ করে থাকে না। এবার বাজার ভিত্তিক কৃষির উদ্যান, এই উদ্যান তোমার বাজার ভিত্তিক কৃষির উদ্যান যেটা আছে এটা হচ্ছে তোমার ওই 3 নাম্বার যেটা আছে বাজার ভিত্তিক উদ্যান কৃষি। হ্যাঁ, তাহলে এটা গেল। এবার বাজার ভিত্তিক উদ্যান কৃষি কোনটাকে বলছে, অর্থাৎ বাজারের চাহিদার উপরে বেশ করে যে সমস্ত ফল এবং ফুলের চাষ করা হয় তাকে বাজার ভিত্তিক উদ্যান কৃষি বলে। যে বাজার ভিত্তিক উদ্যানজাত বাজার ভিত্তিক চাহিদা সম্পন্ন ফল, শাকসবজি, ভেষজ ইত্যাদি চাষকে উদ্যান কৃষি তোমার বলা হয়। হর্টিকালচার উদ্যান কৃষির মধ্যেই কিন্তু পড়ে থাকে। এবার দেখো ফলের চাষ, যেটাকে তোমার বলছে ফ্লোরিকালচার, সারা বছর পাওয়া যায় মৌসুমি ফল অথবা অসময়ের ফলের চাষ করা হয়। আম, লিচু, পেয়ারা, কলা, পেঁপে, আনারস, কাজু বাদাম, কমলালেবু, আপেল, আঙ্গুর, নাশপাতি, আখরোট, চেরি, পিচ, স্ট্রবেরি, গোলাপজাম প্রভৃতি ভিন্ন জাতের এবং স্বাদের ফলের চাষ করা হয়। তারপর দেখো পোমা কালচার, এটা হচ্ছে ফ্লোরিকালচার, ফ্রুইট কালচার, ফলের কালচারটা হচ্ছে তোমার ফ্রুইট কালচার, ফ্লোরিকালচার হচ্ছে তোমার ফুলের চাষ। পোমাম কালচার সারা বছর পাওয়া যায় এইরূপ ফলের যেমন কলা, পেয়ারা, পেঁপে, লেবু ইত্যাদি চাষকে পোমাম কালচার বলা হয়। আর দেখো ফ্লোরিকালচার বা ফুলের চাষ বলছে সারা বছর ফোটে এইরকম মৌসুমি ফুল বা অসময়ের ফুলের চাষ করা হয়। এছাড়া পাতাবাহারি গাছ, ক্যাকটাস প্রভৃতি ও টবের গাছের চাষ করা হয়। গোলাপ, রজনীগন্ধা, ডালিয়া, চন্দ্রমল্লিকা, সূর্যমুখী, গাঁদা, টিউলিপ প্রভৃতি ফুলের বাণিজ্যিক চাষ উল্লেখযোগ্য। মরশুম ছাড়াও মরশুমের বাইরে আগে বা পরে বিশেষ যত্ন নিয়ে অর্থকারী ফুলের উৎপাদন শুরু হয় বাগিচা চাহিদার দিকে লক্ষ্য রেখে। এবার ওলেরিকালচার কোনটাকে বলছে, শাকসবজির চাষ। হ্যাঁ, শাকসবজি দৈনন্দিন ব্যবহারের সবজি যেমন পটল, কুমড়ো, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, ধনেপাতা, ক্যাপসিকাম, লেটুস পাতা, টমেটো বাণিজ্যিক চাষ উল্লেখযোগ্য। এবার ঔষধি ভেষজ উৎপাদন বলছে মেডিসিনাল প্ল্যান্টস বলছে বিভিন্ন প্রকার ওষুধ তৈরির কাঁচামাল পাওয়া যায় বিভিন্ন গাছপালার পাতা, ছাল, ফল অথবা মূল থেকে। এগুলির বিক্রয় মূল্য যথেষ্ট। নয়নতারা, সর্পগন্ধা, তুলসী, বাসক, অর্জুন, সিংকোনা, নিম প্রভৃতি চাষ উল্লেখযোগ্য। মৌমাছি প্রতিপালন, একে বলছে তোমার বি কিপিং, বলছে এর মাধ্যমে মধু, মোম সংগৃহীত হয়। এছাড়া মৌমাছি হর্টিকালচারের অন্যান্য কৃষি ফলনে পরাগ সংযোগ ঘটিয়ে উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে। এবার দেখো বাজার ভিত্তিক কৃষি বা উদ্যান কৃষির বৈশিষ্ট্য কী। প্রথম হচ্ছে বাণিজ্যিক হারে ফসল উৎপাদন, অত্যাধুনিক কৃষি প্রযুক্তির প্রয়োগ, সুলভ এবং সুদক্ষ কৃষি শ্রমিক, নিকটবর্তী পৌর অঞ্চলের ঘনবসতির চাহিদা, প্রয়োজন অনুযায়ী ক্ষুদ্র হস্তচালিত যন্ত্র ব্যবহার, পচনশীল দ্রব্য যাকে বলে দ্রুত পরিবহন ব্যবস্থার দ্বারা যুক্ত করা, উপযুক্ত সার, কীটনাশক, জলসেচের সাহায্যে চাষ করা হয়। শহরের উপকণ্ঠে বা সন্নিকটে সড়ক পথের সুবিধা গড়ে ওঠে। ছোট ছোট প্লটে ক্ষুদ্র চাষি এবং বৃহদায়তন জমিতে ব্যবসায়িক গোষ্ঠী উভয়ই অংশ নেন। টাটকা শাকসবজি, ফল, দুধ, ডিম এবং মাংসের যোগান দেয়। সুপার মার্কেট বা ডিপার্টমেন্টাল স্টোরে সরাসরি বিক্রি অথবা দালাল মারফত বিক্রি হয়। রাজপথ এর ধারে খামার অবস্থিত হলে রাস্তার উপর জড়ো করে পণ্য সরাসরি ক্রেতার কাছে বিক্রি করা হয়। তারপরে চাষির সময় হলে নিজস্ব ট্রাকে ভরে শহরের বাজারে পণ্য প্রেরণ করতে পারেন। ক্ষুদ্র ক্ষুদ্র স্বল্প পুঁজি এবং বৃহৎ ক্ষেত্রে বেশি পুঁজি দুইয়েরই প্রচলন রয়েছে। ফুল থেকে সুগন্ধি ফল, জ্যাম, জেলি ইত্যাদি প্রস্তুত এবং ভেষজ থেকে ঔষধি তেল প্রস্তুত এবং শিল্পের কাঁচামাল যোগান দেয় এই কৃষি ব্যবস্থা। বাজার ভিত্তিক কৃষি ব্যবস্থার বন্টন কি বলছে যে উন্নত দেশসমূহে বিশেষত পশ্চিম ইউরোপ, আমেরিকা, রাশিয়া, ইউক্রেন, ভারতের মেট্রোপলিটন শহরগুলিতে অদূরে এই ধরনের বাজার ভিত্তিক কৃষির প্রসার ঘটেছে। হ্যাঁ, বৃষ্টিপাত, রৌদ্রকজল আবহাওয়া এই সকল
ফল এবং সবজি চাষের খুবই উপযোগী। পৌর অঞ্চলগুলির সঙ্গে পরিবহন পথে উন্নত যোগাযোগ, বহুজাতিক বিপণন সংস্থাগুলি কর্তৃক উৎপন্ন ফসল ক্রয়ে অংশগ্রহণ বাজারভিত্তিক কৃষি পণ্য উৎপাদনের সুযোগ বৃদ্ধি করেছে। ভারতে বাজারভিত্তিক কৃষির উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে। মহারাষ্ট্রের মুম্বাই, পুনা, নাগপুর নিকটবর্তী গ্রামাঞ্চলে ফল চাষ, পশ্চিমবঙ্গের কলকাতা সন্নিকটে শাকসবজি, মেদিনীপুর, হাওড়া, কালিম্পংয়ে তোমার ফুল চাষ, কর্ণাটকের বেঙ্গালুরুতে ফুল এবং মশলার চাষ, তারপরে তোমার কেরলের বিভিন্ন জেলায় মশলা ঔষধি উদ্ভিদের চাষ, হিমাচল প্রদেশে এবং জম্মু কাশ্মীরে ফল চাষ প্রভৃতি উল্লেখযোগ্য। দেখো ট্রাক ফার্মিং, এই কথাটার সঙ্গে তোমাদেরকে যুক্ত হতে হবে। ট্রাক ফার্মিং মানে উৎপন্ন ফসল ট্রাকে করে যখন কৃষক শহরে দিয়ে আসবে সেটাকে বলছে ট্রাক ফার্মিং। বলছে শহরের বাজারের দৈনন্দিন প্রয়োজনীয় টাটকা আনাজ, সবজি, ডিম, মাছ, মাংস প্রভৃতি সরবরাহের জন্য শহরের উপকণ্ঠে বা অদূরে শহর পথের সান্নিধ্যে সবজি খামার গড়ে ওঠে। মূলত ট্রাকে করে শস্য প্রেরণ করা হয় বলে অনেকে একে ট্রাক ফার্মিংও বলা হয়। তাহলে এই গেল তোমার আমাদের 3টে ভাগ সম্পর্কে আলোচনা বাণিজ্যিক কৃষির। এরপর দেখো আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে কর্পোরেট কৃষি এবং ব্যাপক কৃষি, এই দুটো তোমার কি কর্পোরেট কৃষি এবং ব্যাপক কৃষি। দেখো কর্পোরেট কৃষি বাণিজ্যিক কৃষিকে বলা হয়। তার কারণ কি, পৃথিবীর বেশ কিছু বৃহৎ বাণিজ্যিক সংস্থা গরিব কৃষকদের জীবন ধারণের জন্য অথবা খাদ্য ফসল চাষের পরিবর্তে লাভজনক ফুল, তারপরে মাংস, চিংড়ি, সয়াবিন, মাদকদ্রব্য উৎপাদনকে অগ্রাধিকারের ভিত্তিতে উৎপাদনে প্রলুব্ধ করে চাষ করিয়ে নিজেদের বাজার এবং বাণিজ্যিক উদ্দেশ্যকে চরিতার্থ করেছে। একে কর্পোরেট কৃষি বলা হয়। আর ব্যাপক কৃষি কোনটা? বাণিজ্যিক কৃষি ব্যবস্থায় একটি ফসল একসঙ্গে বিশাল পরিমাণ জমি জুড়ে চাষ করা হয়, তাই একে ব্যাপক কৃষি বলা হয়। অর্থাৎ বাণিজ্যিক কৃষির অপর নাম হচ্ছে ব্যাপক কৃষি এবং কর্পোরেট কৃষি। তাহলে এই হলো তোমার বাণিজ্যিক কৃষি সম্পর্কে মোটামুটি একটা ধারণা। দেখো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুর সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এত পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।